আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ভূগোল, যা প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়, আসলে বিশ্ব ইতিহাস আর রাজনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। আমরা বোঝার চেষ্টা করব একটা দেশের পাহাড়, নদী বা সমতল ভূমি ঠিক কিভাবে তার নেতাদের সিদ্ধান্ত আর সর্বোপরি সেই জাতির ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তো চলুন আমাদের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা নেতাদের ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। তারপর ভূগোলের এই কারাগারের দেয়ালগুলো আসলে কি তা জানব। এরপর রাশিয়া এবং চীন ভারতের কেস স্টাডি বিশ্লেষণ করব। আর সবশেষে দেখব আধুনিক প্রযুক্তি কি এই কারাগার থেকে মুক্তির কোনো পথ দেখাতে পারে কিনা। এই কাঠামোটা পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝতে আমাদের সাহায্য করবে। চলুন আলোচনাটা শুরু করা যাক একদম এই মৌলিক প্রশ্নটা দিয়ে। আমরা সাধারণত কি ভাবি যে একজন শক্তিশালী নেতা তার ইচ্ছে মতো দেশের নীতি ঠিক করতে পারেন, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? তাদের সিদ্ধান্তের স্বাধীনতা ঠিক কতটা? এই ছবিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ধারণা। আর ধারণাটা হলো ভূগোল একটা অদৃশ্য কারাগারের মতো, যা সবচেয়ে ক্ষমতাধর নেতাদেরও পছন্দের একটা গণ্ডি ঠিক করে দেয়। তারা চাইলেও এই ভৌগোলিক বাস্তবতাকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিতে পারেন না। বেশ, এখন আমরা এই রূপক কারাগারের দেয়ালগুলো কি সেটা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। মানে কোন কোন ভৌগোলিক বৈশিষ্ট্য একটা দেশের ওপর সীমাবদ্ধতা তৈরি করে, চলুন সেগুলো এক এক করে দেখে নিই। দেখুন, সমভূমিকে বলা যেতে পারে একটা দুধারী তলোয়ার। একদিকে এটা চাষাবাদের মাধ্যমে দেশকে খাবার দেয়, সমৃদ্ধ করে, কিন্তু অন্যদিকে কোনো প্রাকৃতিক বাধা না থাকার কারণে এটা দেশকে সবসময়ের জন্য অরক্ষিতও করে তোলে। শত্রুদের আক্রমণের জন্য যেন একটা খোলা হাইওয়ে তৈরি করে দেয়। ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে, পর্বতমালা হলো প্রকৃতির তৈরি সবচেয়ে সেরা দুর্গ। এটা শুধু সেনাবাহিনীকেই আটকায় না, দুটো আলাদা সভ্যতাকে আলাদাভাবে বেড়ে উঠতেও সাহায্য করে। এ কারণে পাহাড়ের এপার ওপার সম্পর্কটা সরাসরি এই প্রাকৃতিক দেয়াল দিয়ে নিয়ন্ত্রিত হয়। ইতিহাসে নদীর এই দ্বৈত ভূমিকা কিন্তু সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। দেশের ভেতরে যোগাযোগের মাধ্যম হিসেবে নদী যেমন একটা জাতির জন্য আশীর্বাদ, ঠিক তেমনি দুটো দেশের মধ্যে সীমানা হিসেবে এই নদী প্রায়শই বিবাদ আর দীর্ঘমেয়াদী উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। সমুদ্রে প্রবেশাধিকার, বিশেষ করে একটা উষ্ণ জলের বন্দর থাকা, কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না। যেসব দেশের বন্দর শীতে বরফে জমে যায় না, তারা সারা বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য আর নৌশক্তি দুটোই বজায় রাখতে পারে। এই কারণেই ইতিহাসে শুধু একটা উষ্ণ জলের বন্দর দখলের জন্য কত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। যেমন ধরুন কৃষ্ণ সাগরের প্রভাব বিস্তারের জন্য রাশিয়ার সেই বহু পুরনো চেষ্টা। এবার চলুন আমাদের প্রথম কেস স্টাডিতে যাওয়া যাক, রাশিয়া। রাশিয়ার ইতিহাস এবং তার বর্তমান কর্মকাণ্ড বুঝতে হলে সবার আগে তার ভূগোলকে বোঝাটা অপরিহার্য। চলুন দেখি এই বিশাল সমতল ভূমি কিভাবে রাশিয়ার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই মানচিত্রটার দিকে একবার তাকান। রাশিয়ার পশ্চিম দিকে উত্তর ইউরোপীয় সমভূমির বিশাল বিস্তৃতি, পোল্যান্ড থেকে শুরু করে উরাল পর্বতমালা পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার জুড়ে কোনো প্রাকৃতিক বাধা নেই, কোনো বড় পাহাড় নেই, প্রবাহী জঙ্গল নেই। ইতিহাসে নেপোলিয়ন থেকে হিটলার সবাই কিন্তু এই পথে রাশিয়া আক্রমণ করেছিল। আর এই অরক্ষিত সীমান্তই রাশিয়াকে ঐতিহাসিকভাবে একটা গভীর নিরাপত্তাহীনতায় ভোগায়। আর এই কারণেই রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশ্যগুলো সরাসরি তার ভূগোল থেকেই তৈরি হয়েছে। প্রথমত, পশ্চিমের ওই খোলা সমভূমিকে নিয়ন্ত্রণ করা, আর তার জন্য দরকার একটা বাফার জোন, অর্থাৎ নিজের সীমানা আর প্রতিপক্ষের সীমানার মাঝে কিছু নিরপেক্ষ বা অনুগত রাষ্ট্র রাখা, যা সরাসরি সংঘাতের ঝুঁকি কমিয়ে দেয়। পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টার পেছনে এটাই মূল কারণ। আর দ্বিতীয় লক্ষ্য হল একটা উষ্ণ জলের বন্দর নিশ্চিত করা, যা তাকে বিশ্ব বাণিজ্য আর সামরিক অঙ্গনে সক্রিয় রাখবে। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর দখল এর সবচেয়ে বড় উদাহরণ। এবার আমরা আমাদের দ্বিতীয় কেস স্টাডিতে যাব, যা রাশিয়ার পরিস্থিতির একেবারে বিপরীত একটা চিত্র তুলে ধরবে। আমরা দেখব এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী চীন এবং ভারতের সম্পর্কটা তাদের ভূগোল কিভাবে নির্ধারণ করে দিয়েছে। এখানে যা দেখছেন তা হল হিমালয়, বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা। এই বিশাল প্রাকৃতিক প্রাচীরটা চীন আর ভারতের মধ্যে এমন এক দুর্ভেদ্য বাধা তৈরি করেছে যে ঐতিহাসিকভাবেই একে অপরের বিরুদ্ধে বড় আকারের কোনো স্থল আক্রমণ চালানো প্রায় অসম্ভব ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ভৌগোলিক বাধাটাই কিন্তু এই দুটো বিশাল দেশের মধ্যে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল কারণ। হ্যাঁ, তাদের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা আছে, যেমন আকসাই চীন বা অরুণাচল নিয়ে বিরোধ লেগেই থাকে, কিন্তু ইউরোপের মতো বড় আকারের সর্বাত্মক যুদ্ধ কখনো হয়নি, কারণ হিমালয় পর্বতমালা সেটা হতে দেয়নি।
এই টেবিলটা দুটো কেস স্টাডির একটা চমৎকার সারসংক্ষেপ, আর এটা আন্তর্জাতিক সম্পর্কের দুটো প্রধান তত্ত্ব বুঝতেও দারুণভাবে সাহায্য করে। দেখুন, একদিকে রাশিয়ার খোলা সমভূমি তাকে বাস্তববাদী বা রিয়ালিস্ট পররাষ্ট্রনীতির দিকে ঠেলে দিয়েছে। এই তত্ত্ব অনুযায়ী টিকে থাকার জন্য শক্তি আর সম্প্রসারণ অপরিহার্য। অন্যদিকে হিমালয়ের মতো প্রাকৃতিক বাধা চীন ও ভারতের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, যা উদারনৈতিক বা লিবারাল তত্ত্বের কাছাকাছি। এই তত্ত্বে মনে করা হয় পারস্পরিক সহযোগিতা আর প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব। আচ্ছা, আমরা তো এতক্ষণ ভূগোলের সীমাবদ্ধতার কথা বললাম, কিন্তু এখন একটা প্রশ্ন আসতেই পারে। ২১ শতকের এই প্রযুক্তি, যেমন বিমান, স্যাটেলাইট বা ইন্টারনেট, এগুলো কি মানবজাতিকে অবশেষে ভূগোলের কারাগার থেকে মুক্তি দিতে পেরেছে? চলুন এই পাল্টা যুক্তিটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। বিষয়টা হলো, একদিকে যেমন বিমান শক্তি দিয়ে পাহাড় বা সমুদ্র সহজেই পার হওয়া যায়, বা সাইবার অ্যাট্যাক করে হাজার হাজার মাইল দূর থেকে শত্রুর ক্ষতি করা যায়, তেমনি অন্যদিকে মৌলিক ভৌগোলিক বাস্তবতাগুলো আজও কিন্তু আগের মতোই গুরুত্বপূর্ণ। যেমন মালাক্কা প্রণালীর মতো কৌশলগত সমুদ্রপথ, মধ্যপ্রাচ্যের তেল বা আফ্রিকার খনিজ সম্পদের অবস্থান অথবা চাষযোগ্য জমির নিয়ন্ত্রণ, এগুলো নিয়ে আজও সংঘাত হয়। প্রযুক্তি হয়তো অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু এই মৌলিক বিষয়গুলো বদলায়নি। সুতরাং মূল কথাটা হলো এটাই, প্রযুক্তি খেলার নিয়মকানুন কিছুটা বদলে দিতে পারে, কিন্তু যে বোর্ডের ওপর খেলাটা হচ্ছে, অর্থাৎ আমাদের এই পৃথিবী আর তার ভূগোল, সেটাকে বদলে দিতে পারে না। আপনি আকাশ থেকে আক্রমণ করতে পারেন, কিন্তু দিনের শেষে ভূমি দখল আর নিয়ন্ত্রণ করাটাই আসল কথা। তাহলে আমাদের আলোচনার শেষে এসে আমরা এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতেই পারি যে একটা দেশের ভাগ্য তার মানচিত্রের মধ্যেই অনেকাংশে লেখা থাকে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই মূল ধারণাগুলো মনে রাখা খুবই জরুরি। যে কোনো দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করার সময় এই 4টি সূত্র মাথায় রাখলে তার পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি আর ভবিষ্যৎ কর্মপন্থা বোঝা অনেক সহজ হয়ে যায়। এই উক্তিটি আমাদের পুরো আলোচনার সারমর্মকে খুব সুন্দরভাবে এক লাইনে প্রকাশ করে। মানুষের ইচ্ছা, মতাদর্শ বা নেতৃত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সব কিছুই ঘটে ভূগোলের তৈরি করে দেওয়া একটা নির্দিষ্ট মঞ্চের ওপর। এই বিশ্লেষণটি শেষ করছি একটা চিন্তার খোরাক দিয়ে। আজকের বিশ্বের দিকে তাকিয়ে আর এই ভৌগোলিক বাস্তবতার আলোকে কি মনে হয়, ভবিষ্যতের বিশ্ব রাজনীতি কোন অঞ্চলের ভূগোল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে? সেটা কি দক্ষিণ চীন সাগরের কৌশলগত জলপথ, নাকি আর্কটিক অঞ্চলের অফুরন্ত খনিজ সম্পদ? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।